পরমাণু গঠন সম্পর্কে আমরা রাদারফোর্ডের আলোচনা ইতিপূর্বে আমি করেছি। রাদারফোর্ড পরমাণু মডেলের যেটা মূল কথা ছিল, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে, এবং উনি বলছিলেন নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো অনবরত আবর্তনশীল, র্যান্ডম ইন কন্ডিশন, মুভিং র্যান্ডম ইন কন্ডিশন। এই ধারণা থেকে 1913 সালে বোর এই পরমাণু গঠন সম্পর্কে একটা অদ্ভুত মতবাদ দেন। এইটাকে বলা হচ্ছে বোরের পরমাণুবাদ। বোরের পরমাণুবাদের ধারণা থেকে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরের এনতম শক্তি স্তরে ব্যাসার্ধ, তার কক্ষপথের ইলেকট্রনের শক্তি, গতিবেগ ইত্যাদি নির্ণয় করা সম্ভব হয়েছে। তাই বিস্তারিত আলোচনা যাওয়ার আগে প্রাথমিকভাবে বোরের পরমাণু মডেল আমরা কেমন করে চিনতে পারবো সেই সম্পর্কে আমি এখন আলোচনা করতেছি। তাহলে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল। নেলস বোর 1913 খ্রিস্টাব্দে নেলস বোর পরমাণু গঠন সম্পর্কে যে মতবাদগুলো দিচ্ছেন সেগুলোকে বলা হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল মূলত 3 ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ 3টি উনি ধারণা দিয়েছেন। মূল ধারণা একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, দ্বিতীয়টা হলো তার প্রস্তাবটা হলো দ্বিতীয় কৌণিক ভরবেগ সম্পর্কিত। 3 নম্বরটা হলো আলোকরশ্মি শোষণ এবং বিকিরণ এই সম্পর্কিত প্রস্তাব। এগুলো বিস্তারিত যাওয়ার আগে একটা একটা করে আমরা প্রাথমিকভাবে এগুলো চেনার চেষ্টা করি। প্রথমে শক্তি স্তর। বোর বলছে, গবেষণা করে প্রমাণ করেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো অনবরত আবর্তনশীল। এই যে আবর্তনশীল, এইগুলো ইলেকট্রন ঘূর্ণনগত ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরে, এবং এই শক্তিটা এই যে যখন নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরে, এই শক্তি সে বাইরে থেকে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি নিয়ে নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতেছে। এইগুলোকে বলা হচ্ছে স্থির কক্ষপথ। এই স্থির কক্ষপথ বা অরবিট, এগুলোকে প্রধান শক্তি স্তর বলা হয়, ইংরেজিতে এনার্জি লেভেল, কক্ষপথ। তো উনি প্রমাণ করলেন এই নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো যখন আবর্তনশীল, এই বাইরে থেকে ইলেকট্রন শোষণও করে না, শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কথাটা এরকম, একটা গাড়ি চললে তার পেট্রোল লাগবে, মানুষ বসবাস করে যে কোনো প্রাণী তার শক্তি দিতে হবে তবে সে চলতে পারবে। কিন্তু উনি এমন একটা আবিষ্কার করলেন যে ইলেকট্রনগুলো যখন ঘুরে, এর শক্তি বাইরে থেকে নিবেও না, বাইরে থেকে শক্তি তাকে দিতেও হবে না, এর শোষণও করবে না, বিকিরণও করবে না। অর্থাৎ যে শক্তি নিচে ঘুরতেছে সে শক্তি সে বিকিরণও করবে না, কারো কাছে শক্তি সে নিবেও না। স্থির একটা শক্তি নিয়ে ঘুরে, এবং এই শক্তি যদি হয় তার সমানুপাতিক মিউ হলো কম্পাঙ্ক। এখন কে যদি আমরা এই সমানুপাতিক NH মিউ, এই n হলো কক্ষপথের সংখ্যা। যখন n = 1 তখন প্রথম কক্ষপথ, n = যখন
2 দ্বিতীয় কক্ষপথ, n = 3 তৃতীয় কক্ষপথ, এইভাবে n = 4 চতুর্থ কক্ষপথ। এই কক্ষপথগুলো যদি আবার নাম এগুলো প্রকাশ করা যায়, যেমন k m m n ইত্যাদি। এই কক্ষপথ কতগুলো? তিনি বলছেন এই কক্ষপথ অসীম, কিন্তু আপাতত আমরা আমাদের 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, এই 7টা কক্ষপথ দিয়ে পর্যায় সারণীটা পূর্ণাঙ্গ করা সম্ভব হয়েছে। অর্থাৎ ওই যে পর্যায় সংখ্যা যেটা পরিণতির টেবিল, সেটা হলো প্রধান শক্তি স্তর। যেমন 1 নম্বর যখন 1 নম্বর পিরিয়ড পর্যায় সংখ্যা 1, পর্যায় সংখ্যা 2, 3, পর্যায় সংখ্যা 4, অনুরূপভাবে পর্যায় সংখ্যা 5 এবং 6 ও 7 পর্যন্ত 118টি মৌল তার ইলেকট্রন বিন্যাস আলোচনা করা সম্ভব হয়ে গেছে। কিন্তু এটা অসীম এই শক্তি স্তরগুলো। এই শক্তি স্তরগুলো প্রধান শক্তি স্তর বা অরবিট। তাহলে n এর মান হতে পারে 1 2 3 4 5 6 আপ টু ইত্যাদি ইনফিনিটি। এইগুলোকে বলা হচ্ছে প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, এবং এগুলো আরেকটা নাম সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো উনি বললেন যখন n = 1 তখন কে ইলেকট্রন নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2n²। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি, অনুরূপভাবে 2 তখন শক্তি স্তর n, ইলেকট্রনের সংখ্যা 8টি, অনুরূপভাবে 3m, ইলেকট্রন 18, 4n, নাম্বার অফ ইলেকট্রন 32। এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। অর্থাৎ ইলেকট্রন নির্ধারণের সূত্র এটি, এবং এগুলো হলো ইংরেজিতে শক্তি স্তরগুলো। তাহলে আমরা বলতে পারি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, তারপরে শক্তি স্তর ইলেকট্রন 8টা, তারপরে শক্তি স্তর ইলেকট্রন 18টা, অনুরূপভাবে 32টা। এভাবে তিনি ইলেকট্রন নির্ধারণ করেছেন। তিনি আরো বললেন এই প্রথম শক্তি স্তর নিম্ন শক্তি স্তর এটা, তারপরে উচ্চতর শক্তি স্তর, তারপরে উচ্চতর, অর্থাৎ নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন পরিপূর্ণ হবে, তারপরে উচ্চতর শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে কক্ষপথগুলো। এই হলো তার শক্তি স্তর সম্পর্কিত তার মোটামুটি একটা ধারণা, প্রাথমিক ধারণা। এখন তারপরে দ্বিতীয় ধারণা হলো এই ইলেকট্রন যদি নিউক্লিয়াস, যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তনশীল, সেই নিউক্লিয়াস থেকে এটা যদি ব্যাসার্ধ r হয়, ব্যাসার্ধ r, এবং ইলেকট্রনের ভর যদি m হয় আর এর গতিবেগ যদি v হয়, তাহলে mvr এটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এটা সমান n/2π। এই n হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর মান 1 বসালে প্রথম শক্তি স্তর, 2 বসালে ইত্যাদি, অর্থাৎ n = 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা হলো তার ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যদি m যখন ইলেকট্রনের ভর, সেখানে হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। আর এই ব্যাসার্ধ, এটা শক্তি স্তর যতই বৃদ্ধি পাবে এই ব্যাসার্ধ ততই বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এই কৌণিক ভরবেগ প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা হবে, যেহেতু n এর মান আলাদা আলাদা। এই হলো রাদারফোর্ডের দ্বিতীয় কৌণিক ভরবেগ, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr। এখন তৃতীয়টা হলো শোষণ ও বিকিরণ। উনি বললেন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যখন আবর্তন করে, প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখন ইলেকট্রন যাবে, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। শোষণ করার পর উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে যাবে। আবার উচ্চতর শক্তি স্তরে যখন সে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর আসবে, তখন ওই পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ইলেকট্রনকে শক্তি শোষণ করতে হবে। আর ওই পরিমাণ শোষিত শক্তি
যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন সেই উচ্চতর থেকে নিম্নতর আসার সময়ে ওই শক্তি বিকরণ করবে, অর্থাৎ উচ্চতর শক্তি স্তরে নিম্নতর শক্তি স্তরে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে শক্তি শোষণ হবে, আর উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন শক্তি বিকরণ করবে। এই হলো রাদারফোর্ডের শক্তি সম্পর্কিত প্রস্তাব। তাহলে যদি উচ্চতর শক্তি স্তর যদি E2 হয় তাহলে E1 ইকুয়াল টু ডেল ই, এবং এটা সমান হয়ে যাবে h মিউ। এখানে h হলো প্লাঙ্ক ধ্রুবক, যে h এখানে প্লাঙ্ক ধ্রুবক, এই প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.624 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর এটা হলো কম্পাঙ্ক, এই একক হলো পার সেকেন্ড বা হার্জ। এখন আমরা আরেকটা জানি যে এই মিউকে কম্পাঙ্ককে যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা গুণ করা যায় তাহলে হবে আলোর গতিবেগ, যে আলোর গতিবেগ হল 8 ইন্টু 10⁻10 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো গুণ করলে আলোর গতিবেগ পাওয়া যাবে। তাহলে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু c by lambda, that is 8 into c divided by lambda, যেখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, c হলো আলোর গতিবেগ। এই শোষণ এবং বিকরণ থেকে এইভাবে আমরা যেটা পার্থক্য হবে সেটা সমান হয়ে যাবে সেই LH মিউর সমান হয়ে যাবে। এটা হলো শোষণ এবং বিকরণ সম্পর্কিত বোরের পরমাণু মডেলের এই তিনটি প্রস্তাব। এই তিনটি প্রাথমিক ধারণা থেকে আমরা পরবর্তীতে বোরের পরমাণু মডেল থেকে উচ্চতর ক্লাসে যখন যাবে তোমরা, তখন এই বোরের পরমাণু মডেল থেকে ইলেকট্রনের শক্তি, এনতম শক্তি, বিশেষ করে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেগুলো পরমাণুর ইলেকট্রন বেশি, বোরের পরমাণু মডেল সেগুলো থেকে প্রযোজ্য না। বোরের পরমাণু মডেল প্রযোজ্য হাইড্রোজেনের ক্ষেত্রে হিলিয়াম 2+, হিলিয়াম প্লাস একটি ইলেকট্রন থাকলো, লিথিয়াম 2+, অর্থাৎ যে সমস্ত পরমাণুর একটি করে ইলেকট্রন আছে সেখানে বোরের থিওরি ব্যাখ্যা করা যাবে। যেমন লিথিয়াম 2+ না হলে লিথিয়ামের আলোচনা করা যাবে না। হিলিয়াম 1+ মানে একটি ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন ইলেকট্রন আছে একটি, অর্থাৎ বোরের ব্যর্থতা ওই জায়গাটাতেই, তিনি যেগুলো পরমাণু বেশি ইলেকট্রন সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি। আরো তো বোরের ব্যর্থতা হলো উনি বললেন ইলেকট্রন যখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যাবে এবং উচ্চ থেকে নিম্ন বিকরণ করে আসবে, তখন তিনি একটা রেখা বর্ণালীর কথা বলছিলেন। কিন্তু পরবর্তী দেখা গেছে একটা রেখা বর্ণালীর মধ্যে অনেক সূক্ষ্ম আরো বর্ণালী পাওয়া যায়, আর উনি পরমাণুর গঠন সম্পর্কে বলেছেন এটা বৃত্তাকার, কিন্তু পরবর্তীতে দেখা গেছে পরমাণু উপবৃত্তাকার হতে পারে, এর শক্তি স্তরের আকার উপবৃত্তাকার হতে পারে। এই হলো বোর পরমাণু মডেলের ব্যর্থতার মধ্যে ওইটা তিনি যেগুলো পরমাণুর বেশি ইলেকট্রন, একাধিক ইলেকট্রন, সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারবেন না। তিনি বোর একটি রেখার কথা বলছিলেন, পরবর্তীতে একটি রেখার মধ্যে সূক্ষ্ম রেখা পাওয়া যায়, বর্ণালী পাওয়া যায়, পরবর্তীগুলো আবিষ্কার হয়েছে। কিন্তু বোরের সার্থকতা এইটুকু হইল এই তিনটি শক্তি স্তর সম্বন্ধে বোরের বিশাল সাফল্য। এই কেন্দ্র করে পরমাণু মডেল সম্পর্কে অনেক আমরা ধারণা পেতে পারি এই তিনটি প্রাথমিক আলোচনা থেকে। এর পরবর্তীতে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যাস করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব।